চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় লেকচার অর্থাৎ টোটাল তোমাদের বইয়ের 73 নম্বর লেকচার নিয়ে আমি আলোচনা করব। আজকের বিষয় হলো গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গতদিন তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম গণিতক সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে আমি করেছি, সব কিছুই তোমাদেরকে বুঝিয়েছি এবং শিখিয়েছি যতটুকু সম্ভব আমার বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ঠিক আজও তোমাদের একই বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো গসাগু নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গণিতক গতদিন আলোচনা করেছি, আজ হলো গুণনীয়ক। তাহলে এখন তোমাদের সর্বপ্রথম একটি জিনিসই জানা উচিত, গুণনীয়ক কী, গণিতক কী সেটা তোমরা জেনেছো। আর গুণনীয়কটা যদি আজকে জানাতে পারি তাহলে আমরা এখান থেকে দুইটির মধ্যে তুলনা করতে পারবো যে গুণনীয়ক এবং গণিতক দুটির মধ্যে আসলে ডিফারেন্সটা কী, গুণনীয়ক কী আর গণিতক কী এককভাবে আমরা আলাদা আলাদাভাবে শেখানোর পর আজ কিন্তু দুইটির তুলনাটাও তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে। এবং এটি কিন্তু তোমাদের প্রথম এই ক্লাস 3 পর্যন্ত তোমরা কিন্তু গুণনীয়ক বা গণিতক সম্পর্কে কোনো কিছু শিখোনি, কিন্তু ক্লাস 4-এ তোমরা প্রথম গুণনীয়ক এবং গণিতক সম্পর্কে শিখছো। এবং এটি কিন্তু আজ থেকে তোমাদের শুরু জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপেই তোমাদের এই বিষয়গুলো থাকবে এবং সেগুলো তোমাদেরকে সবসময়ের জন্যই মনে রাখতে হবে এবং শিখতে হবে, জানতে হবে। আর এই জন্য বলি, এই অধ্যায়টি কিন্তু তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যেমন ক্লাস 4 বছর, আগামী বছর 5-এও তোমরা একই জিনিস পাবে, 6-এও তোমরা পাটিগণিতেও গুণনীয়ক গণিতক পাবে এবং বীজগণিতে গিয়েও পাবে উৎপাদকে বিশ্লেষণ। একটি কথা বলি, আমরা এই গুণনীয়ক সম্পর্কে যা আলোচনা করব, এই গুণনীয়কের অপর নামই হলো উৎপাদক। তাহলে উৎপাদক কী, গুণনীয়ক কী, সেই জিনিসগুলোকে আমরা ডিটেল না শিখলে পরবর্তীতে উৎপাদক আমরা যখন করব বীজগণিতে, আর ক্লাস 6, 7, 8 তিনটি ক্লাসে আমরা বীজগণিতে উৎপাদকে বিশ্লেষণ করব, তখন তো 8 পর্যন্ত আমাদের পাটিগণিত বীজগণিত দুইটি পার্টি থাকবে। ক্লাস 9 থেকেই তোমাদের কিন্তু পাটিগণিত টোটালি ভ্যানিশ, আর পাটিগণিত থাকছে না, টোটালটাই শুধু বীজগণিত ভিত্তিক, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, এই সমস্ত অর্থাৎ বীজগণিতের উপর ভিত্তি করে বাদবাকি সবগুলোই। এই জন্য আমাদের এই বীজগণিতের প্রাণী কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। তাহলে কতটা জরুরি তোমরা বুঝতে পারছো অবশ্যই যে এই গসাগু এবং লসাগু এই অধ্যায়টা তোমাদের জন্য সারা জীবনের একটি পূর্ব প্রস্তুতি। সর্বপ্রথম তোমরা এখানে পূর্ব প্রস্তুতি গ্রহণ করছো, অতএব এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা খুবই মনোযোগ দিয়ে, খুব ভালোভাবে, যারা গতদিনের ক্লাসটি দেখো নাই তারাও দেখবে, আর আজকের ক্লাসটি তো অবশ্যই দেখবে। তা ঠিক আছে, আমরা শুরু করতে যাই। দেখো এখানে আমি কিছু সংজ্ঞাও তোমাদের লিখে রেখেছি, সেগুলিকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র বুঝিয়ে দিয়ে এখান থেকে আমি অনেকগুলো উদাহরণ হিসেবে অনেকভাবেই তোমাদেরকে এগুলি বোঝাবো ইনশাল্লাহ। তা দেখো আমাদের লিখে রেখেছি গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গরিষ্ঠের গ, সাধারণের সা, আর গুণনীয়কের গু। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এখন এখানে আমি 1 নম্বর প্রশ্ন একটি লিখে রেখেছি, গুণনীয়ক কাকে বলে? কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাগুলোকেই প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলা হয়। এখন কোনো সংখ্যা, আমি যে কোনো একটি সংখ্যা লিখি, মনে করি কত লিখব, 8 একটি সংখ্যা। এই 8 সংখ্যা মানে কোনো সংখ্যা মানে 8, যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ 8কে কী দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ ভাগফল একটি পাবো কিন্তু ভাগশেষ থাকে না। তাহলে 8কে কী দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? 8কে 8 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে 8কে 1 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে একটি জিনিস মনে রাখবে, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করলে অবশ্যই কোনো ভাগশেষ থাকে না। তাহলে সে দুটি অবশ্যই গুণনীয়ক। এছাড়াও মাঝখানে আরও কতগুলো গুণনীয়ক আছে, সেগুলোকে আমরা নির্ণয় করব। যেমন 8কে আমরা কি দিয়ে, দেখো 8 এর আমি অন্য কালারের কালি দিয়ে লিখি, এখানে মাঝখানটায় কালোর মাঝখানে আমি অন্য একটা কালি ইউজ করি। 8 এর গুণনীয়ক, ঠিক আছে? কি দেখো তো, 8কে 1 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 8কে 8 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে 1 আর 8 এ দুটি তো অবশ্যই
গুণনীয়ক। এখন মাঝখানে আর কী কী হতে পারে সেগুলো আমরা দেখব। দেখো 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, 4 দুগুণে 8, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 8কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু ভাগশেষ থেকে যায়। 8কে 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তার মানে 4 দুগুণে 8। 8কে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করা যায় কিন্তু কোনো ভাগশেষ থেকে যায়, আর এই জন্য ওটা বিভাজ্য নয়। যেটা যেমন 8কে আমি দেখাই তোমাদের, যেমন 8কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দুগুণে 6, এখানে 2 ভাগশেষ থেকে যায় না। 8কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, এখানে 3 ভাগশেষ থেকে যায়। 8কে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6, এখানে 2 ভাগশেষ থেকে যায়। 8কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কি 7 একে 7, এখানেও 1 অবশিষ্ট থেকে যায়। তাহলে কিন্তু আমাদের 3, 5, 6, 7 এগুলি দিয়ে ভাগ করলে প্রত্যেকটাই ভাগশেষ থেকে যায়, অতএব এগুলি কিন্তু বিভাজ্য নয়। তাহলে 8, 3, 5, 6, 7 এগুলো দিয়ে বিভাজ্য নয়। কিন্তু 8কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে দেখো, 8কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 8 একে 8 মিলে যায়। 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 4 দুগুণে 8 মিলে যায়। 8কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8 মিলে যায়। তাহলে 8কে কিন্তু আমরা এই সংখ্যাগুলোর দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, অর্থাৎ 8কে 1 দ্বারা ভাগ করলে মিলে যায়, 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, 8 দিয়ে ভাগ করলেও 8 একে 8 মিলে যায়। অর্থাৎ এই 4টি সংখ্যাই হলো 8-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কী, সেই সংখ্যাগুলো তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, একেবারেই খুব সহজ একটি বিষয়। আমি মাঝখানে এগুলিকে মুছে দিই, কারণ আমার পরবর্তীতে অন্য কিছু বিষয় বোঝানোর জন্য আমার এখানে জায়গাটা লাগবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8 এগুলো। একইভাবে মনে করো 12-এর গুণনীয়ক কত বলো তো? আমরা তো জানি 1 দিয়ে 12কে ভাগ করা যাবে, 12কে 12 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়েও কি 12কে ভাগ করা যায় না, 6 দুগুণে 12। 3 দিয়ে ভাগ করা যায়, 3 4-এ 12। 4 দিয়ে ভাগ করা যায়, 3 4-এ 12। 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, যাবে কিন্তু সেগুলোর মধ্যে ভাগশেষ থাকবে, অর্থাৎ বিভাজ্য নয়। তাহলে 12-এর গুণনীয়ক কয়টা পেলাম, 1, 2, 3, 4, 5, 6টি। এখন এই যে আমি গুণনীয়কগুলো যে দেখালাম, তাহলে গুণনীয়ক কি আমার সংখ্যার সাথে এখন সামঞ্জস্যপূর্ণ হয়েছে কিনা সেটা দেখো তোমরা, সংখ্যার সাথে মিলছে কিনা। কোনো সংখ্যা, যে সকল সংখ্যা দ্বারা, কোনো সংখ্যা মানে 8, যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 1, 2, 4, 8 এগুলি দ্বারা 8 বিভাজ্য। ওই সংখ্যাগুলোকে মানে এইগুলোকে, এই যে 4টি সংখ্যা, এই 4টি সংখ্যাকে প্রদত্ত সংখ্যার মানে 8-এর গুণনীয়ক বলা হয়। তাহলে 8-এর গুণনীয়ক এই 4টি। 12-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 5, 6টি। একইভাবে আমাদের প্রতিটি সংখ্যার গুণনীয়ক আমরা বের করতে পারি। কমপক্ষে 2টি করে গুণনীয়ক প্রতিটি সংখ্যারই থাকে, শুধু 1 ব্যতীত, কারণ 1কে শুধু 1 দিয়েই ভাগ করা যায়, আর কোনো 1 তো 1-এর তার বড় কোনো কিছু নেই, এই জন্য 1-এর চেয়ে ছোটো আর কিছুই নেই, একই সর্বনিম্ন সংখ্যা। একটা পূর্ণ সংখ্যার মধ্যে একই সর্বোচ্চেয়ে ছোট সংখ্যা ধনাত্মক সংখ্যার মধ্যে, এজন্য 1 ব্যতীত অন্য যে কোনো সংখ্যার গুণনীয়ক কয়টি থাকে, সর্বনিম্ন 2টি। যেমন 2-এর গুণনীয়ক কয়টি, 2-এর গুণনীয়ক কিন্তু 2টি, কারণ 1 দিয়ে 2কে ভাগ করা যায়, আবার 2 দিয়েও 2কে ভাগ করা যায়। একইভাবে দেখো 3-এর গুণনীয়ক কয়টি হবে বলো তো? 3-এর গুণনীয়ক 2টি, 3কে 1 দিয়েও ভাগ করা যায় আর 3 দিয়েও ভাগ করা যায়। 4-এর গুণনীয়ক হতে পারে বেশি, 4-এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়, তাহলে 3টি। 5-এর গুণনীয়ক 1 আর 5। 6-এর গুণনীয়ক দেখো, 6কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে 6কে ভাগ করতে পারি, আবার 6 দিয়েও 6কে ভাগ করতে পারি। তাহলে এগুলি কিন্তু 6-এর গুণনীয়ক পেয়ে গেলাম আবার 4টি। ঠিক একইভাবে 7-এর গুণনীয়ক কয়টি, 1 আর 7 শুধু, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে কিন্তু আমাদের একটা বিষয়, নতুন আরেকটি বিষয় আমরা জেনে গেলাম, মৌলিক সংখ্যা কী। মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের একটি আলোচনা আমি এই ক্লাসগুলো করি, তার পরবর্তীতে আমি বোঝাবো যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ বিভাজ্য নয়। তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে সেই মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে কয়টি, 2টি। এটি কিন্তু একটা শর্ট কোশ্চেন তোমাদের, যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি, 2টি। ঠিক আছে।
এখন আমরা গতদিন তোমাদের আমি বলছি এই গুণনীয়কের সংজ্ঞাটা জানার সাথে সাথে আমি গুণিতকের সাথে এটার যে একটা রিলেশন বা গুণিতকের সাথে যে একটা কম্বিনেশন, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারবো। যেমন কি গুণনীয়ক কী বললাম আমরা, গুণনীয়ক একটা লিমিটেড অর্থাৎ সীমাবদ্ধ। যেমন দেখো 8-এর গুণনীয়ক কয়টি পেলাম? 4টি, এর চেয়ে বেশি আছে নাই। কিন্তু 8-এর গুণিতক যদি বের করতে বলতাম তাহলে কয়টি হতো? দেখো তো 8-এর গুণিতক, 8-এর গুণিতক আমরা জানি অসংখ্য, আনলিমিটেড। 8-এর গুণিতক মানে 8-এর গুণের নামতা। তাহলে যে কোনো সংখ্যার গুণিতক মানেই সর্বনিম্ন সংখ্যা হবে ওই সংখ্যার সমান, এর চেয়ে ছোট গুণিতক হতে পারে না। আর গুণনীয়ক মানে দেখো কতগুলো ডিফারেন্স আমরা বুঝতে পারলাম। গুণনীয়ক হলো যে সংখ্যার গুণনীয়ক বের করব ওই সংখ্যাটাই হলো সর্বোচ্চ গুণনীয়ক। আর গুণিতক হলো যার গুণিতক বের করব ওই সংখ্যাটাই হলো সর্বনিম্ন গুণিতক। যেমন 8-এর গুণিতক কত? 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 10 80, 8 11 88, 8 12 96, এরকম অসংখ্য হাজার হাজার কোটি কোটি আমরা সারা জীবন ভরে লিখেও শেষ করতে পারবো না। তাহলে এরকম আমাদের 8-এর গণিতক কিন্তু অসীম, অর্থাৎ যার কোনো সীমা পরিসীমা নেই, আনলিমিটেড। কিন্তু গণিতক আমরা এখান থেকে ডিফারেন্স কী পেলাম? গণিতক হয় আনলিমিটেড অর্থাৎ অসীম, আর গুণনীয়ক সসীম মানে সীমাবদ্ধ। গণিতক একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকে। আবার আরেকটি ডিফারেন্স আমরা পেয়ে গেলাম কি দুজনের মধ্যে পার্থক্য। দেখো গণিতক হলো কোনো একটি সংখ্যার গণিতক সর্বনিম্ন গণিতক হলো ওই সংখ্যার সমান, আর গুণনীয়ক হলো কোনো একটি সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক ওই সংখ্যার সমান। তাহলে কি 8-এর গুণনীয়ক হলো সর্বোচ্চ গুণনীয়ক 8, আর 8-এর সর্বনিম্ন গুণিতক হলো 8। দুইটার মধ্যে ডিফারেন্স আমরা অনেক কিছু পেয়ে গেলাম না? তাহলে গুণনীয়ক আর গণিতক এটার মধ্যে কিন্তু অনেকেই উল্টাপাল্টা করে ফেলে। এই জন্য আমি কিন্তু তোমাদেরকে একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বোঝাইতেছি, যেন তোমাদের এটা কোনো সমস্যা না হয়, ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে? তার আমাদের গুণনীয়ক কী সেই সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এবার আসি সাধারণ গুণনীয়ক কাকে বলা হয়। সাধারণ গুণনীয়ক কাকে বলা হয়? একাধিক সংখ্যার মধ্যে, দেখো সংখ্যাটা লিখেও রেখেছি, একাধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো উভয় সংখ্যার গুণনীয়ক, যে গুণনীয়কগুলো, গুণনীয়কের পর একটা হাইফেন দিয়ে দেওয়া উচিত ছিল, যে গুণনীয়কগুলো, যেহেতু অপর লাইনে চলে আসছি, একাধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো উভয় সংখ্যার গুণনীয়ক তাদেরকে সাধারণ গুণনীয়ক বলা হয়, মানে কমন। আমি কিন্তু গতদিন গণিতকের ক্ষেত্রেও এরকমই দেখিয়ে দিয়েছিলাম যে যেটা কমন সেটাকে বলা হয় গণিতক, সাধারণ গণিতক। তাহলে গুণনীয়কের মধ্যেও দেখো এখানে 8 এবং 12 এর মধ্যে সাধারণ মানে কমন মিল আছে কোনটা? দেখো এই 1-এর সাথে 1টা মিল না, আবার এই 2-এর সাথে 2 মিল কিনা, 4-এর সাথে 4 মিল, তাই না? আর কোনোটা মিল আছে? নাই। তাহলে আমরা দেখতে পেলাম 8 এবং 12 এর মধ্যে যতগুলো গুণনীয়ক, 8-এর 4টা গুণনীয়ক পেয়েছি, 12-এর 6টা গুণনীয়ক পেয়েছি। তার মধ্যে 8 এবং 12 দুজনের মধ্যে মিল আছে বা কমন আছে কয়টি? 3টি গুণনীয়ক। সে 3টি কী কী? 1, 2 এবং 4। এই 3টে গুণনীয়ক উভয় সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে আছে, যার জন্য এই 3টিকেই বলা হয় কি? সাধারণ গুণনীয়ক। এবারে সংখ্যার সাথে মিলে কিনা দেখো। একাধিক সংখ্যার, একাধিক মানে কি? 8 এবং 12 দুইটি, একাধিক মানে 2, 3, 4, 5, 6 যে কোনোটি হতে পারে। একাধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে এই গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো উভয় সংখ্যার গুণনীয়ক, যেমন 1 উভয় সংখ্যার গুণনীয়ক 8-এরও 12-এরও, 2 8 12 উভয়ের, 4 8 12 উভয়ের, তাহলে যে গুণনীয়কগুলো উভয় সংখ্যার গুণনীয়ক তাদেরকে সাধারণ গুণনীয়ক বলা হয়। তাহলে এই 1, 2 এবং 4 হলো সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? তাহলে এখানে আমি কথাটাকে একটু লিখে নেই। দেখো 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক কত? 1, 2 ও 4।
তাহলে এই তিনটা হলো সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস পেয়ে গেলাম। এরপরে আরেকটা সংজ্ঞা লিখে দিছি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? গরিষ্ঠ শব্দের অর্থ বড় বা বৃহৎ। যেমন গতদিন আমরা কিন্তু শিখাইছিলাম লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? ছোট বা ক্ষুদ্রতম। ঠিক আছে, বা লঘু মানে ছোট। আর এখানে গরিষ্ঠ মানে বড়। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানেও সংখ্যাটা এই যে যতগুলো আমরা একাধিক সংখ্যার যে সাধারণ গুণনীয়কগুলো পাই, সাধারণ গুণনীয়ক মানে কি? কমন গুণনীয়ক। যেমন 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কত? 1, 2 এবং 4। এখানে তিনটা আমরা সাধারণ গুণনীয়ক পেয়েছি। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে গরিষ্ঠ মানে বড়, কোনটা বড়? 1 না 2 না 4? 4টি সবচেয়ে বড় না? তাহলে এই যে সাধারণ গুণনীয়ক আমরা যেগুলো পেলাম তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 4 না? তাহলে এই 4টা কি বলা হবে? কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে দেখো, একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে একাধিক সংখ্যা মানে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কী পেলাম? 1, 2, 4 গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে, এখানে বড়টিকে লিখছি আমি, এটাকে তোমরা আরেকটু বেশি করেও লিখতে পারো, বড় গুণনীয়কটিকে। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে এরকম লিখতে পারো, অথবা বড়টিকেই লিখে দিচ্ছি আমি, তাতেও হবে, শর্টকাট লিখে দিলাম। বড়টিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলা হয়। তাহলে এখানে তোমাদের একটা শর্ট কোশ্চেন হতে পারে, গসাগু এর পূর্ণ নাম কি? তাহলে তোমরা এখানে বলবে কি? গসাগু এর পূর্ণ নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার বলি, গসাগু এর পূর্ণ নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এটাকে উদাহরণ হিসেবে দিতে পারি, 8 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু সমান সমান কত? 4। শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে তিনটি সংজ্ঞা দিচ্ছি, যে সেই তিনটি সংজ্ঞার তিনটি উদাহরণও আমরা একটা উদাহরণ থেকে 8 এবং 12 দিয়ে উদাহরণটাকে আমি দেখালাম, সেই এই 8 এবং 12 দিয়ে আমরা বাকি তিনটিরই সংজ্ঞার সাথে উদাহরণগুলো বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আশা করি সবাই তুলে ফেলেছো। আমি একটু তোমাদেরকে তোলার জন্য একটু আমি সাইডে দাঁড়ালাম, তোমাদের তোলার সুযোগ করে দিলাম। এর পরবর্তীতে আমি দেখো আরও বেশ কিছু তথ্যপাত্য তোমাদেরকে দেখাবো এবং শেখাবো। সেক্ষেত্রে এখন আমি বইতে চলে যাব, অর্থাৎ তোমাদের আমি বইতে লিখে রেখেছি বই 77 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। 77 আর 78 এই দুটি পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সবগুলি তোমাদেরকে শেখাবো আজকে। গতদিন আমি 76 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিয়েছিলাম। আজ দেখো 77 পৃষ্ঠায় যা যা আছে সেগুলো আমরা দেখি, বইটা হাতে নিয়ে একটু। এখানে 77 পৃষ্ঠায় গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক সম্পর্কে আলোচনা, সেগুলি তোমাদের দেখানো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখান থেকে আমি আরও কিছু তথ্য তোমাদেরকে আমি বলতে পারি। এখান থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের বলি। গুণনীয়ক কাকে বলে সেটা শিখলাম, সাধারণ গুণনীয়ক কাকে বলে সেটিও শিখলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে সেটিও শিখলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু এর পূর্ণ নাম কি সেটিও শিখলাম। এখন যদি আমি এখান থেকে বললাম একের গুণনীয়ক কয়টি, এক কথায় বলে দেবে একের গুণনীয়ক শুধু একই হয়, অর্থাৎ একটি। আচ্ছা, যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? কারণ মৌলিক সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অতএব যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? 2টি। এগুলো জেনে গেলাম। এরপরে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে করতে পারে। কি করতে পারে? যে কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বোচ্চ গুণনীয়ক কোনটি হবে? তাহলে এর উত্তর লিখব কি? মনে করো 15 এর সর্বোচ্চ গুণনীয়ক কত? 15 এর সর্বোচ্চ গুণনীয়ক 15ই। কিন্তু যদি বলে 15 এর সর্বনিম্ন গুণিতক কত? 15 এর সর্বনিম্ন গুণিতক আবার 15। গুণিতক হলো সর্বনিম্নটা আর গুণনীয়ক হলো সর্বোচ্চটা। এটা আমি কিন্তু তোমাদেরকে গতদিনও আমি বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এবং আজকেও তোমাদেরকে এগুলি এই গুণনীয়ক আর গুণিতক দিয়ে আমি এখানে উদাহরণ দিয়ে দিলাম। যেমন গুণিতক হলো যার গুণিতক বের করব সেই সংখ্যা দিয়ে শুরু এবং তার গুণের নামতা, এর পরবর্তী সংখ্যা অসীম। আর গুণনীয়ক হলো 1 থেকে শুরু করে সর্বোচ্চ আমরা যে সংখ্যার গুণনীয়ক বের করব ওই সংখ্যা পর্যন্ত।
এগুলো আমরা জানলাম। তাহলে এরকম শর্ট কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবেই করতে পারে। তোমাদের 1 মার্কসের করে যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেগুলো তোমাদের কীরকম হতে পারে বা দিতে পারে। তা এখন দেখো আমরা 77 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি দেখি। 77 পৃষ্ঠার প্রথমেই একটি প্রশ্নের অঙ্ক আছে। প্রশ্নের অঙ্কগুলো আমি তোমাদেরকে অনুশীলনী যেদিন করাবো, অনুশীলনী তোমাদের কত পৃষ্ঠায়, বইয়ের 85-86 পৃষ্ঠায় অনুশীলনীর অঙ্কগুলো আছে। অনুশীলনী অঙ্কের সাথে আমি প্রশ্নের অঙ্কগুলো বোঝাবো। এখন আমরা মৌলিক বিষয়গুলো, প্রাথমিক বিষয়গুলো যদি না জানি, আগে আমরা হুট করে প্রশ্নের অঙ্কে যদি হাত দিই তাহলে সেটা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। আমি ওই অনুশীলনীর মধ্যে তখন এই প্রশ্নের অঙ্কগুলো বুঝিয়ে দেব। এখন আমি সাধারণ কিছু বিষয়গুলোকে যা যা আছে সেগুলিকে দেখানোর চেষ্টা করি। 77 পৃষ্ঠা তেমন কিছুই নেই গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে। এরপর আসি আমরা 78 পৃষ্ঠায়। আমি হয়তো বা এখানে লিখে রেখেছি যে 77 আর 78 পৃষ্ঠা, এমনও হতে পারে 77-78 পর 79 পৃষ্ঠাও করতে পারি, যেহেতু আমরা 77 পৃষ্ঠা কিছুই পেলাম না এখানে পড়ানোর মতো। সেক্ষেত্রে আমি 78 পৃষ্ঠায় এখন চলে গেলাম। দেখো 78 পৃষ্ঠা এখানে বলছে 4-এর গুণনীয়ক, 5-এর গুণনীয়ক, 6-এর, 8-এর, 13, 16, 18 বিভিন্ন সংখ্যার গুণনীয়কগুলো বের করে দেখাইছে এখানে একটা তালিকার মধ্যে। দেখো তোমাদের বইতে, তোমাদের সামনে অবশ্যই তোমাদের হাতে বই আছে, তারপরে আমি তোমাদেরকে বইটি সামনে নিয়ে দেখাচ্ছি। এখানে বইয়ের মধ্যে একটা তালিকা করে দেওয়া আছে, সেই তালিকার মধ্যে সবগুলো গুণনীয়ক বের করে দেখাইছে। আর সেগুলোকে আমি একটু হয়তো বুঝিয়ে দিতে পারি শুধু, তারপরে আমরা একদম নিচে এখানে 1 নম্বরে গুণনীয়ক নির্ণয় করো, এই গুণনীয়কগুলো আমি নির্ণয় করে দেখাবো তোমাদের। আর এই তালিকাটাও একটু বুঝিয়ে দিই শুধুমাত্র, ঠিক আছে? আমি এগুলি মুছে নিই। এবারে দেখো 78 পৃষ্ঠা আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, একদম শুরুতেই 4-এর গুণনীয়ক, সেটি তোমাদেরকে আমি একটু আগেই করে দেখালাম, অতএব এটা তো আমার দেখানো দরকার নেই। 5-এর গুণনীয়ক কত হতে পারে, 5কে আমরা কত কত দিয়ে গুণ করতে পারি। এখানে তালিকায় লিখে আছে অনেক, কিন্তু সবগুলো কিন্তু গুণনীয়ক নয়, এগুলো আমাকে বের করে দেখাতে হবে। যেমন আমরা বলতে 5 কি একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 5-এর গুণনীয়ক কী হবে, শুধু 1 আর 5। তাহলে এখানে শুধু তোমরা টিক দিবে, এই তালিকার মধ্যে দেওয়া আছে 1 2 3 4 5 পর্যন্ত, তোমরা 1 আর 5-এ খালি টিক দিয়ে দিলেই হয়ে গেল। এরপর 6-এর গুণনীয়ক, এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে করে দেখাইছি। যেমন কি আছে, এটা কত, 77 পৃষ্ঠা। 6-এর গুণনীয়ক, ছয়ের গুণনীয়ক কী কী হবে বলো তো? 1 2 3 6। কিন্তু এখন এটা তো ছোট, মুখে মুখে করতে পারলাম, কিন্তু একটা বড় সংখ্যা থাকলে কত কত দিয়ে যাবে, ভাগ করা যাবে, সেটা কিন্তু বের করা আমাদের একটু কঠিন। আর সেই কঠিন জিনিসকে আমরা খুব সহজভাবে শিখব, তার জন্য আমরা এই ছোটোটাকেই আগে সহজভাবে শিখে নেই। যেমন এই 6-এর গুণনীয়ক কী কী হতে পারে সেটা আমরা কীভাবে লিখবো দেখো তো। আমরা এরকম লিখতে পারি, 6কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 6, অর্থাৎ 6 আর 1 গুণ করলে 6 হবে। এই 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, অন্য জায়গায় ভাগ করে দেখো, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 3। এবার 6কে 2-এর পর 3 সংখ্যা, অতএব নিচে আর আমাদের কোনো কিছু যাওয়ার নাই। তাহলে 6কে আমরা লিখতে পারি 1 গুণন 6 2 গুণন 3। সুতরাং 6-এর গুণনীয়ক কত, 1 2 3 6, অর্থাৎ এই দিক থেকে আমরা এই দিক থেকে যাব, ঠিক আছে, এই দিকে উঠব, ঠিক আছে, অর্থাৎ 1 2 3 6 এগুলি আমরা সাজিয়ে এইভাবে লিখব। ক্লিয়ার? এরপর একটা আছে আমাদের কত, দেখো 8-এর গুণনীয়ক। তাহলে দেখো এই 8-এর গুণনীয়ককে আমরা কি লিখতে পারি, 8 সমান সমান আমরা আগে করব কীভাবে, 1 গুণন 8, 1কে 8 দিয়ে 8কে 1 দিয়ে ভাগ করতে পারি। আমরা 2 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে কত হয়, 4। 3 দিয়ে 8কে ভাগ করা যায়, যায় না। 4 দিয়ে তো ভাগ করলে আমাদের 2 পাবোই, তাহলে 4 পেয়ে গেছে মানে আর আমাদের কোনো সংখ্যা নাই। তাহলে এখন আমরা লিখব, সুতরাং 8-এর
গুণনীয়ক কত, এই দিক দিয়ে আসবো 1 2 4 8 শেষ। তাহলে আমাদের কিন্তু এই একটা হয়ে গেল, এই আর একটা হয়ে গেল। ঠিক আছে, দুটি জিনিস কিন্তু আমরা দেখিয়ে দিতে পারলাম অলরেডি। এরপর আমাদের আরেকটা আছে কি 13 এর গুণনীয়ক। 13 কি একটা মৌলিক সংখ্যা, আমি কিন্তু সরাসরি বলে দিয়েছিলাম যে 13 যখনই কোনো মৌলিক সংখ্যা আসবে সেই মৌলিক সংখ্যার গুণনীয়ক বের করতে হলে আমাদের কি করতে হয়, মৌলিক সংখ্যার গুণনীয়ক হলো শুধুমাত্র ওই সংখ্যাটি এবং 1, বাদ বাকি কোনো সংখ্যাই আর এটার গুণনীয়ক হবে না। এখন 13 যে মৌলিক সংখ্যা সেটা আমরা কী করে বুঝবো? তাহলে মৌলিক সংখ্যা বের করার জন্য একটা সহজ বুদ্ধি বা সহজ একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির আমরা পরবর্তী দিন শেখাবো। আজ আমি প্রাথমিকভাবে একটা তোমাদেরকে ধারণা দিই, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 1 থেকে 9 পর্যন্ত কোন কোন সংখ্যা আছে, এরকম 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেক্ষেত্রে মৌলিক সংখ্যার তালিকাটা আমি দেখাই দিতে পারি, দরকার নাই। এখানে 1 থেকে 9 পর্যন্ত, যেমন 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 2 3 5 7 9কে ভাগ করা যায়, 9কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে কোনো 2 ব্যতীত, মানে 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যাই মৌলিক নয়। অতএব কোনো জোড় সংখ্যাই আমরা মৌলিকের মধ্যে লিখব না, শুধু 2 ছাড়া, 2 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যাই, কোনো জোড় সংখ্যাই মৌলিক নয়। তাহলে এখন বিজোড় সংখ্যাগুলোর মধ্যে যাব, সেই বিজোড় সংখ্যার মধ্যে যাব। আমরা যাওয়ার সময় দেখব এই 2 3 5 এবং 7, তাই না? তার মধ্যে এই 3 5 7 এই তিনটি দ্বারা ভাগ করলে বা এই তিনটির গুণিতক যেগুলি একটাও মৌলিক সংখ্যা নয়, বিজোড় অথচ মৌলিক নয়। যেমন 3-এর গুণিতক কী কী দেখো তো, 3-এর গুণিতক 3 তিরিক্ষে 3 দুগুণে 6, এটা তো জোড় সংখ্যাই, অতএব বাদ। 3 তিরিক্ষে 9, 3 4 12 তো জোড়ই, জোড় তো এমনিই বাদ দেবো আমরা। 3 5 15, 3 6 18 তো জোড়ই, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, এগুলো কিন্তু বিজোড়, তাই না? বিজোড় হলেও এগুলো কিন্তু মৌলিক না, কারণ এগুলো কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, 3-এর গুণিতক না এগুলি। একইভাবে 5-এর গুণিতক কী কী আছে, 5 দুগুণে 10, 10 তো জোড় সংখ্যা, তার এমনিই বাদ। তারপরে 3 5 15, 15 তো আগেই একবার বাদ গেছে। 4 5 20, 5 5 25, 25 কিন্তু এখানে ছিল না, তাহলে 25টাও আমাদের মৌলিক নয়। 5 6 30, 5 7 35, এটাও মৌলিক না। 5 8 40, 5 9 45, এটাও মৌলিক না। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা আবার একইভাবে 7-এর গুণিতক, 7 থেকে 7, 7 দুগুণে 14, এটা তো জরুরি, এমনি বাদ যাব। 3 7 21, এটা একবার বাদ দিয়েই দিছি। 4 7 28, 5 7 35ও বাদ চলে গেছে। 6 7 42, এটা তো জরুরি। 7 7 49, দেখো 49, 4 9, এটা কিন্তু মৌলিক না। তাহলে আমাদের এইভাবে এই শুধু 3 5 7-এর গুণিতকগুলো বাদ দিয়ে দাও, আর কোনো সংখ্যা আমার চিন্তাই করার দরকার নেই। শুধু এই 3টার গুণিতকগুলো যা যা আছে সব বাদ দিলে আর বাদ বাকি মধ্যে মধ্যে যে সংখ্যা থাকবে সবগুলি আমাদের মৌলিক সংখ্যা। তবে এটা একটা লেন্দি প্রসেস হয়ে গেল, তোমাদের এমনি শর্টকাট অল্প সময়ে বোঝানো মৌলিক সংখ্যাটা সম্ভব নয়। তোমাদের বইতেই দেখো একটু কত পৃষ্ঠায় আছে এটা, আমরা এর পরবর্তী লেকচারে চলে যাব 82 পৃষ্ঠায়, কারণ আজকে তো 82 পৃষ্ঠা পর্যন্ত যেতে পারো না। 82 পৃষ্ঠা মৌলিক সংখ্যা সম্পর্কে আমি আরও বিস্তারিত তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তা আজ আমি শুধুমাত্র গুণনীয়ক সম্পর্কে যে ধারণাগুলো সেগুলোর মধ্যে যাব। সেই জন্য 77 পৃষ্ঠা আমি দেখো 6 এবং 8-এর গুণনীয়ক বের করলাম। ষোলো এর গুণনীয়ক এখানে আছে, 16 এর গুণনীয়ক নির্ণয় করতে বলছো, তাই না? তাহলে 16 সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো 1 গুণন 16, অর্থাৎ 16কে আমরা 16 দিয়ে 1 দিয়ে ভাগ করতে পারি। 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 8। এখন বলবো আমি বলতেছি ভাগ করি, লিখতেছি গুণ, এটা কি ঠিক হলো? ঠিক হলো। কীভাবে? 16কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি 8 দুগুণে 16 না, আমার ভাগফল কত আসলো 8। এই জন্য তাহলে আমরা জানি ভাগফল আর ভাজক দুইটা গুণ করলেই তো আমাদের এই 16 পাওয়া যাবে, অর্থাৎ ভাজ্য পাওয়া যাবে। এই জন্য 2 গুণ 8। একইভাবে 3 দিয়ে 16কে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায়, 4 গুণ 4, তাহলে 4 4 16, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখব সুতরাং 16 এর
গুণনীয়ক কত? 1 2 4, 1 2 4, এরপরে আছে আবার 4, 4 তো দুইবার লেখার দরকার নাই, এই জন্য তারপরেরটা লিখবো 8 16। তাহলে 16 এর গুণনীয়ক আমরা এই কয়েকটা পাবো, কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে 16 এর গুণনীয়ক 1 থেকে 16 পর্যন্ত 16টি সংখ্যা লিখে দিয়েছে, কিন্তু এখানে আমাকে বলছে কোনটি সঠিক সেটার মধ্যে আমাদেরকে টিক দিতে বলছে। তাহলে এখানে আমাদের সঠিক এই 1 থেকে 16 পর্যন্ত সবগুলোর মধ্যে মাত্র 1 2 3 4 5টি, 16টি সংখ্যার মধ্যে 5টি সংখ্যা হলো মাত্র 16 এর গুণনীয়ক। বাকি যে 11টি সেই 11টি কিন্তু গুণনীয়ক নয়। তাহলে বাকিগুলোকে আমরা ক্রস দিয়ে দিব, অথবা কিছুই লিখবো না, টিক দিব, শুধু আমরা যেটা সঠিক সেটার উপরে টিক দেবো। ওই যে উপরে আমাদের একটা করে দেখাইছে বইতে, ঠিক এভাবেই আমরা করব। এরপর আছে 18 এর গুণনীয়ক, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা গেল। এরপর আরেকটা আসে আমরা 18কে আমরা লিখবো 1 গুণন 18, এই দুইটা থাকবেই। এরপর 18কে যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 9, অর্থাৎ 9 দুগুণ 18। 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 6 18। 18কে 4 দিয়ে ভাগ করা যায়? যায় না। 18কে 5 দিয়েও যায় না, 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে 6 আমাদের লেখার দরকার নেই, কারণ 6 তো পেয়েই গেছি, কারণ 6 দিয়ে ভাগ করলে তো সেই 3ই হয়। 3 আর 6 এই দুইটা তো আমরা পেয়েই গেলাম, তাহলে এই দুইটা আমার লেখার দরকার নেই। তাহলে এখন লিখবো সুতরাং 18 এর গুণনীয়ক কত? 1 2 3, 1 2 3, 1 2 3, 6 9 18, 6 9 18, শেষ। তাহলে আমাদের গুণনীয়কগুলো কীভাবে বের করতে হয় এবার ক্লিয়ার তো? তাহলে আমাদের গুণনীয়ক কিন্তু লিমিটেড, অর্থাৎ সর্বোচ্চ 18 পর্যন্ত যাবে। 18 এর গুণনীয়ক 18-র উপরে কিন্তু কখনোই হতে পারে না, 18-এর নিচে থাকবে, ঠিক আছে? 18 থেকে 18-র নিচ পর্যন্ত যে কোনো কয়েকটি সংখ্যা মাত্র হবে, সবগুলো না তাও। এই তো, তাহলে আমাদের এখানে এই তালিকা যে কয়েকটি সংখ্যা ছিল এগুলি তোমাদের হয়ে গেল। এবার আসি আমরা একদম নিচে, দেখো এখানে গুণনীয়ক নির্ণয় করো, কয়েকটি সংখ্যা দেওয়া আছে, এই কয়েকটি করে দিই। আমি কিন্তু এখন যে অঙ্কগুলো করছি এগুলি কিন্তু 77 পৃষ্ঠা না, এগুলি সব 78 পৃষ্ঠার অঙ্কগুলো করছি। 77 পৃষ্ঠা তো তেমন কিছু ছিলই না। একে বলছে গুণনীয়ক নির্ণয় করো। গুণনীয়ক নির্ণয় করো, 1 এর 1 হলো আমাদের 7 এর গুণনীয়ক। তাহলে 7 কি? একটা মৌলিক সংখ্যা, তাহলে 7 এর গুণনীয়ক কী হবে? শুধু 1 আর 7। তাহলে লিখি 7 এর গুণনীয়ক 1 7, দুইটি শেষ। এবার 2 নম্বরে বলছে 9 এর গুণনীয়ক নির্ণয়। তাহলে আমরা কি করব? 9 1 গুণন 9, 9কে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 3 9, আর তো যায় না। তাহলে লিখি সুতরাং 9 এর গুণনীয়ক 1 1 3, 3 তো দুইবার লেখার দরকার নাই, আরেকটা লিখব 9, শেষ। এবারে 3 নম্বর আছে 10 এর গুণনীয়ক নির্ণয়। তাহলে আমরা লিখব 10 সমান সমান 1 গুণন 10, 2 গুণন 5। 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়, 3 দিয়ে যায় না, 4 দিয়েও যায় না, তাহলে আমাদের এই 4টি। তাহলে লিখব সুতরাং 10 এর গুণনীয়ক 1 2 5 10, শেষ। আমাদের কিন্তু গুণনীয়ক 1 2 3 তিনটা হয়ে গেল। এবার 4 নম্বরে বলছে 24 এর গুণনীয়ক। তাহলে 24 এর গুণনীয়ক কোনটা সেটা আমরা বের করি, এখানেই বের করে ফেলি। 4 নম্বর 24 এর
নির্ণয়, 24 এর গুণনীয়ক নির্ণয়। তাহলে এখানে 24 = 1 গুণন 24, 2 গুণন 12, মানে 24কে 12 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 12 হয়, 24কে 3 দ্বারা ভাগ করলে 3 8 24, 24কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, 4-এর পর 24কে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 তো আমরা লিখেই ফেললাম, তাই না? তাহলে এখন আমরা লিখব কি, সুতরাং 24 এর গুণনীয়ক কত? 1 2 3 4, 1 2 3 4, 6 8 12 24, 6 8 12 24, এটি অ্যান্সার। ঠিক আছে, তাহলে 24-এর গুণনীয়ক কয়টি সেগুলো আমরা আশা করি সবাই তোমাদেরকে সুন্দর মতো করে বোঝাতে সক্ষম হয়েছি, এবং আশা করি তোমরা সকলে বুঝতেও পেরেছ। এবং এরপর আমাদের যেটা আছে দেখো 36-এর গুণনীয়ক। এখন আমাকে বোর্ড মুছতেই হলো, অতএব মুছে দিয়ে আমি অঙ্কগুলো করি পরবর্তী অংশগুলো। মুছে দিই সবগুলোই। পাঁচ নম্বর, ছত্রিশের গুণনীয়ক নির্ণয়। ঠিক আছে, এখানে 36 সমান কি, 1 গুণন 36, 2 গুণন 36কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 18 2 36, 36কে 3 দ্বারা ভাগ করলে 3 12 36, 36কে 4 দ্বারা ভাগ করলে 4 9 36, 36কে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করলে 6 6 36। তাহলে আমরা কতগুলো সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখন লিখব, সুতরাং 36 এর গুণনীয়ক কত, 1 2 3 4 6, 1 2 3 4 6, 6-এর পর 6 তো আরেকবার লেখার দরকার নাই, তারপর লিখবো আমরা 9 12 18 36, 9 12 18 ও 36, এটি শেষ। তাহলে আমাদের 36-এর গুণনীয়ক কতগুলো সবগুলি কিন্তু আমাদের বের করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 78 পৃষ্ঠা আমাদের যে অঙ্কগুলো ছিল, যে গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হয়, গুণনীয়ক কতগুলো, কী কেমনে কী, এই সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা তোমাদেরকে আশা করি দিতে পেরেছি। আমি বলছিলাম যে 78 পৃষ্ঠাই আমরা শেষ করব, কিন্তু 78 পৃষ্ঠা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমি আরও একটু দেখিয়ে দিই, 79 পৃষ্ঠায় কয়েকটি অঙ্ক আছে, এটুকু একটু দেখিয়ে দিই। 79 পৃষ্ঠায় এখানে প্রশ্নের অঙ্ক আছে, আমি তো বলছি প্রশ্নের অঙ্কগুলো আজকে করব না, এটা আমি একদম লাস্টে করব। দেখো 79 পৃষ্ঠায় প্রশ্নের অঙ্ক ছাড়া আর তেমন কোনো কিছু নেইও। পৃষ্ঠায় শুধু একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, আমাকে 12টি লজেন্স ও 18টি চকলেট সমান ভাগে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট না রেখে লজেন্সগুলো রাখতে কতটি প্লেট লাগবে? এই যে প্রশ্নের অঙ্কটা, এটা আমাদের কি করব, এখানে লসাগু করব, মানে আমরা সাধারণ গুণনীয়ক দিয়ে অঙ্কটা করব না গণিতক দিয়ে করব, তা কিন্তু এখন আমি বোঝাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা গুণনীয়ক এবং গণিতকের কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো শিখিয়ে প্রশ্নের অঙ্কগুলো তোমাদেরকে পরবর্তীতেই দেখাবো। এই জন্য আজকে এটাও আমি দেখালাম না। 79 পৃষ্ঠার 80 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে, এটাকে আমি দেখাই। 80 পৃষ্ঠার কিছু লসাগু এবং গসাগু আছে। আমি এই লসাগু গসাগু সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে আজকের এই ক্লাসে দিয়ে দিই, যেন আগামী ক্লাসে আমি তোমাদেরকে সরাসরি মৌলিক সংখ্যা প্লাস প্রশ্নের অঙ্ক টঙ্ক নিয়ে আমি বোঝাতে পারি। ঠিক আছে, 80 পৃষ্ঠায় চলে যাই। দেখো
78-এর পর আমি এখানে তাহলে একদম পটাও তো সুন্দর মুছে গেল, 80। পৃষ্ঠা, ঠিক আছে। দেখো 80 পৃষ্ঠায় একদম উপরে এখানে দেওয়া আছে 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমি কিন্তু ইতিপূর্বে অলরেডি দেখিয়ে দিয়েছি 24 এবং 36-এর গুণনীয়কগুলো আমি বের করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু এখন আমাকে বলছে গুণনীয়কগুলো বের করে এখান থেকে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি, দুইটারই গুণনীয়ক বের করবো এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে যেটা কমন, যেটা সাধারণ, সেগুলিকে আমরা বের করবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 4 নাম্বার, এখানে বলছে কি 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমরা লিখি এখানে 24 সমান 1 গুণন 24। 24-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 12। 24-কে 3 দিয়ে ভাগ দিলে 3 8 24। 24-কে 4 দিয়ে ভাগ দিলে 4 6 24, তাই না। আবার এখানে লিখে আর আবার টাবার দরকার নেই, 36 লিখি। 36 সমান 1 গুণন 36, 2 গুণন 18, 3 3 12 36, 4 9 36, 6 6 36, তাই না। এইভাবে আমরা কাজগুলো করলাম, করে তারপর লিখব সুতরাং 24 এর গুণনীয়ক। 24-এর গুণনীয়ক কত, 1 2 3 4, 1 2 3 4, তারপর এখানে আছে কত 4-এর পর 6 8 12 24, 6 8 12 24, ঠিক আছে। আর 36-এর গুণনীয়ক কত আছে বলো তো, 1 2 3 4 6, 1 2 3 4 6, 6-এর পর তারপরে আছে 9 12 18 36, 9 12 18 36, এই তো। তার আমাদের গুণনীয়কগুলো বের হলো, কিন্তু আমাকে তো শুধু গুণনীয়ক কি বের করতে বলে নাই, আমাকে বলছে কি সাধারণ গুণনীয়ক বের করো। এখন সাধারণ গুণনীয়ক মানে কি, যেটা কমন। সাধারণের ইংলিশটা হলো কমন, মানে দুই জায়গাতেই যেটা মিল, দুই জায়গাতেই যেটা আছে। তাহলে দেখো এই 24-এর মধ্যে এবং 36-এর মধ্যে মিল আছে কোনটা, 1 2 3 4 6 8 এখানে আছে কিন্তু এদিকে নাই, 9 এখানে আছে ওদিকে নাই, কিন্তু এই 12টা দুই জায়গাতেই আছে, 18 এখানে আছে ওখানে নাই, 24 এখানে, 36 এখানে, মানে তাহলে আমাদের দু জায়গাতেই একদম কমন মিল আছে। কোনটা কোনটা, তাহলে 1 2 3 4 6 এবং 12, ঠিক আছে। তাহলে এই কথাটাকে আমরা লিখব, তাহলে লিখি সুতরাং 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক কত, 24 এবং 36 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 4 6, 1 2 3 4 6 ও 12, শেষ। এটি আনসার, আমাকে বের করতে বলছে এই মানগুলো, ঠিক আছে। এখানে কিন্তু এই অঙ্কটাই যদি আমাকে আরও কিছু কথা বলতো, আরেকটু বাড়াইয়ে বলতো, এই পর্যন্ত কিন্তু যদি সাধারণ গুণনীয়ক বের করতে বলছে করলাম, কিন্তু এই অঙ্কটাই যদি বলতো 24 এবং 36-এর গসাগু নির্ণয় করো। গসাগু মানে কি, কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের দেখিয়ে আসলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যদি আমাদের এই অঙ্কটাই বলতো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, তাহলে আমরা কি করতাম দেখো তো। তাহলে এখন লিখি
এই পর্যন্ত পুরাটাই করে আমরা শুধুমাত্র এখানে আরেকটি লাইন বেশি করতাম। অতএব 24 ও 36 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, খালি এখানে সাধারণের আগে একটা গরিষ্ঠ লিখে দিব, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে এই যে সাধারণ গুণনীয়ক যেগুলি পেলাম তার মধ্যে গরিষ্ঠ, গরিষ্ঠ শব্দের অর্থ কি? বড়। সবচেয়ে বড় কোনটা? 12। অতএব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 12, এটা হলো অ্যান্সার। অথবা এখানে এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটাকে আমরা এরকমও লিখতে পারতাম, গসাগু, গসাগু সমান সমান 12, ঠিক আছে, এটাও লিখতে পারতাম। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের চায় নাই, এই অংশটা চায় নাই, আমাদের চাইছে হলো এই পর্যন্ত, কিন্তু আমি এটুকু বাড়তি করলাম। যদি এই অঙ্কটাই যদি আমাদের চাইতো গসাগু কত, তাহলে আমরা এভাবে করে দিতাম, একবার হুবহু এভাবে করে লাস্টে এই লাইনটুকু খালি বাড়তি করে দিতাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা 4 নম্বরের যে অঙ্কটা দেওয়া ছিল সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমাদের এবারে আছে সাধারণ গুণনীয়ক ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক উভয়টি বের করতে বলছে। কিছুক্ষণ আগে কিন্তু এইটা দেখালাম, শুধু বইতে চাইছে শুধু গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাথে আমি গরিষ্ঠটাও দেখালাম। কিন্তু এখন আমাদের এখানে যেটা চাইছে সেখানে সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দুটি বের করতে বলছে। তাহলে দুটি আমরা এখানে বের করে দেখাই, ঠিক আছে। তাহলে এটাকে আমি মুছে দিয়ে নিই। আশি পৃষ্ঠার 5 নাম্বার, 5 এখানে 5-এর 1, 5-এর 1 তো এইভাবে দেওয়া নাই, ব্র্যাকেট দেওয়া আছে। এখানে 4, 15 এই দুইটির বলছে কি সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করি। তাহলে এখানে আমরা লিখব এখানে 4, এখানে লিখে একটু নিচে লেখাটাই উত্তম, একটু সাজানো সুন্দর একটা ব্যাপার সেবার আছে। 4 সমান 1 গুণন 4, 2 গুণন 2। এবার 15 সমান 1 গুণন 15, 15কে 2 দ্বারা ভাগ করা যায় না, যেহেতু বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15 আর যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে তো যায়, 5 তো আমরা দিয়েই দিলাম। তাহলে এখন লিখি, সুতরাং 4 এর গুণনীয়ক কত? 1 1 2 2 তো 2 বার লেখার দরকার নাই, তাহলে 1 2 4, 1 2 4। এরপর 15 এর গুণনীয়ক কত? 1 3 5 15, 1 3 5 15, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এখন আমাকে দুটি জিনিস বের করতে বলছে, সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে লিখি 4 ও 15 এর সাধারণ গুণনীয়ক কত? এখানে আমাদের 4 এবং 15 এর সাধারণ গুণনীয়ক মানে মিল, কমন আছে শুধুমাত্র এই 1-এর সাথে একটা মিলছে, আর কোনোটাই মিল নাই, তাহলে একটাই, তাহলে সাধারণ গুণনীয়ক 1। আবার বলছে এই অঙ্কটাই 4 এবং 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আছেই একটা, তাহলে তার গরিষ্ঠ তো ওই একটাই হবে। গরিষ্ঠ মানে কি? বড়। আমাদের দুইটি সংখ্যা থাকলে দুইটির মধ্যে বলতে পারি একটি ছোট একটি বড়, বা 10টি থাকলে তার মধ্যে কোনটি সবচেয়ে বড় সেটি লিখতে পারি। এখানে আছেই একটি, তাহলে এর মধ্যে বড়ও তো ওইটি, ছোট ওইটি, বড় ওইটি, তাই না? তাহলে এখানে আমাদের অতএব 4 ও 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ব্র্যাকেটে গসাগু 1 শেষ। আমার কিন্তু 5-এর 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ঠিক একই নিয়মে আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা করব। 5-এর 2তে কী দেওয়া আছে? 9 এবং 27, ঠিক আছে। দেখো আমি এগুলিকে মুছে দিলাম, তাহলে কিছু কথা রেখে বাকিগুলো মুছে দিই। আমি একটু শর্টকাট
কাজ করি, এগুলো আমার বারবার আর লিখতে হলো না আর কি। এই কথাগুলো আমি রেখে দিলাম। পাঁচের দুইয়ে কী দেওয়া আছে, কত 9 এবং 27, তাই না? 9 27, তাহলে এখানে 9 সমান সমান কী হবে, 1 গুণন 9, 3 গুণন 3, 3 তিরিক্ষে 9, আর 27 সমান সমান কী হবে, 1 গুণন 27, 2 দিয়ে তো 27কে ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে যায়, 3 দিয়ে 3 নং 27, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে তো যায়, তাহলে এটাই, আর কিছুই নাই। ঠিক আছে, তাহলে আমাদের 27-এর গুণনীয়ক এই কটাই চলে আসলো শুধুমাত্র। তাহলে এখন এটা হলো 9 এর গুণনীয়ক কত, 1 3, 3 তো দুইবার লেখার দরকার নাই, 1 3 9, 1 3 9, ঠিক আছে। এবার 27-এর গুণনীয়ক কত আসে, 1 3 9 27, 3 9 27, ঠিক আছে। এবার দেখো এই 9 আর হলো 27 এর গুণনীয়কগুলো আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন লিখি, সুতরাং 9 ও 27 এর সাধারণ গুণনীয়ক। দেখো 9 এবং 27 এর সাধারণ গুণনীয়ক কত দেখো তো, এই 1 2 জায়গাতেই মিল আছে, 3 মিল আছে, 9ও মিল আছে, তিনটাই মিল আছে, তাই না? তাহলে 9 এবং 27-এর সাধারণ মানে কমন গুণনীয়ক কত, 1 3 9। আর এই যে তিনটি সাধারণ গুণনীয়ক পেলাম, সেই তিনটির মধ্যে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় 9 না? তাহলে আমাদের বলবো 3 এবং 9 এবং 27-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কত। এখানে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় কোনটা আসলো আমাদের, এই 9 নাম্বারটা, 9। অতএব গসাগু হলো 9, ঠিক আছে। শেষ। তাহলে আমাদের গসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখে গেলাম। এগুলিকে আমাদের যেমন লসাগু, তোমাদের আমি গতদিন লসাগুটা যখন বুঝিয়েছিলাম তখন লসাগু এরকম আমরা গণিতক দিয়ে লসাগু বোঝানোর পর লাস্টে একটি অঙ্ক একদম স্বল্প সময়ে আধা মিনিটের মধ্যে একটি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে তোমাদের লসাগু দেখিয়ে দিয়েছিলাম। এই গসাগু দেখিয়ে দিয়েছিলাম, এই গতদিন লসাগু দেখিয়ে দিয়েছিলাম ইউক্লিডীয় পদ্ধতিতে। আজকে যে আমাদের গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এগুলো কিন্তু ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা সমাধান করতে পারি। সেই পদ্ধতিটা আমরা পরে দেখাবো, কিন্তু আজ পর্যন্ত আমরা শুধুমাত্র এই গুণনীয়কের সাহায্যে আমি অঙ্কগুলোকে দেখাচ্ছি এবং গুণনীয়কের সাহায্যে আজ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। আগামী ক্লাসে আমরা ব্যতিক্রমী যেগুলো আছে শর্টকাট পদ্ধতি, সেগুলো আমরা আগামী ক্লাসে শিখাবো, ঠিক আছে। এরপর দেখো 80 পৃষ্ঠায় এখানে অনেকগুলো অঙ্ক আছে। সেই অনেকগুলোর মধ্যে এখানে আমরা এতগুলো অঙ্ক আজকে করবো না, এখান থেকে হয়তো 1-2টা অঙ্ক আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারি আগামী, আর না হয় আজকে আর নাই দেখালাম, আজ দরকার নাই। 80 পৃষ্ঠায় এখানে একদম নিচে 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলি এখানে 2 নম্বরে দেখো 1 2 3 4 5 6টি অঙ্ক দেওয়া আছে। এই 6টি অঙ্ক আগামী ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। দেখিয়ে দিয়ে তারপর আমি 81 82 পৃষ্ঠা এরকম যে পৃষ্ঠা পর্যন্ত আমরা যেতে পারি সেটা আগামী ক্লাসে যাব। তা আজ আমি তোমাদের এই পর্যন্তই দেখালাম। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই একই চ্যাপ্টার নিয়ে, একই আলোচনা নিয়ে, লসাগু এবং গসাগুর বিষয় নিয়ে, সাথে আমরা মৌলিক বিষয়কে নিয়ে আরেকটু ডিটেইল ভালোভাবে দেখব। তাহলে আমাদের আগামী ক্লাসে এই চ্যাপ্টারের অনুশীলনীর পূর্ববর্তী যে প্রস্তুতিগুলো সেগুলি সব শেষ হয়ে যাবে আরেকটি ক্লাসে। এর পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসের পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্কগুলোকে সমাধান করব। তা ঠিক আছে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলবে না। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।